বাংলা ভাষায় কথা বলছো, বাংলাদেশি নাকি? এই একটি বাক্য এখন দেশের বিভিন্ন প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। বাংলা কি তাহলে আর ভারতীয় ভাষা রইল না? বাংলা কি আজ রাষ্ট্রীয় অপমান, সাংস্কৃতিক বিদ্বেষ ও একটি জাতির প্রশ্নবিদ্ধ পরিচয় হয়ে দাঁড়িয়েছে? বাংলা ভাষা শুধু ভারতের নয়, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের প্রথম অ-ইউরোপীয় নোবেল জয়ী। এই ভাষার গর্ভে জন্ম নিয়েছে বিদ্রোহ, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার বীজ। কিন্তু আজকের ভারতের একাংশ এই ভাষার মানে দাঁড়াচ্ছে বিদেশি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী। দিল্লি পুলিশের বাংলাদেশি ভাষা মন্তব্য কি নিছক অজ্ঞতা, নাকি এটা প্রাতিষ্ঠানিক জাতি বিদ্বেষের নগ্ন প্রকাশ? বিজেপি নেতা অমিত মালব্য বলেন, বাংলা বলে কোনো ভাষা নেই। এটা কি নিছক রাজনীতিক অশালীনতা, নাকি এটা 10 কোটিরও বেশি বাংলা ভাষাভাষীর আত্মপরিচয়ে আঘাত? একজন ভারতীয় রাজনৈতিক নেতার মুখে এই বক্তব্য কিভাবে আসে, তাই কিন্তু এখন অনেকেরই প্রশ্ন। বাংলার মানে যদি কেবল বাংলাদেশ হয়, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? ত্রিপুরা কোথায়? আসাম কোথায়? ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাভাষী, তবুও প্রতিনিয়ত বহু বাঙালি নাগরিকত্ব প্রমাণে বাধ্য হচ্ছে। পাড়ায় পাড়ায় সন্দেহ, এই লোক বাংলাদেশ থেকে এসেছে নাকি? একটি ভাষা যে একাধিক দেশের হতে পারে, এই সহজ বোধটুকু কি আজ অনেকেই ভুলে গেছে, নাকি ভুলে যেতে বলা হচ্ছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। একটি ভাষা, দুটি দেশ, অসংখ্য সন্দেহ কেন? বাংলা বলা অনুপ্রবেশকারী, না বাংলা বললেই অনুপ্রবেশকারী? এ বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মকলি চক্রবর্তী, এবং ভার্চুয়ালি উদয়পুর থেকে আমাদের সাথে জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য। দুজনকে স্বাগত। ম্যাডাম, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। স্বপন বাবু, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে ম্যাডাম আপনার কাছে আসব। আজ দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ও বাঙালিদের প্রতি এমন বিদ্বেষ কেন দেখা যাচ্ছে? মানে বাঙালিদের প্রতি জাতিগত বৈরিতা বা ভাষাগত বৈষম্য কিভাবে গড়ে উঠছে বলে আপনি মনে করেন? আসলে আমি বিশ্বাস করি ভাষা কোনো প্রতিযোগিতার বিষয় নয়। ভাষা হলো একটি সংযোগের বিষয়, যেটা আমাদের একজনকে আরেকজনের সাথে যোগাযোগ করতে সুবিধা করে দেয়। আচ্ছা, আমি যদি এখন তুমি যেটা বললে যে বাংলা ভাষা বলে বলে তাকে বলে এই দেশি নয়, সেটা কিন্তু ভুল কথা। বাংলা যদি আমি বলি, বাংলা তো একটাই ছিল, বাংলা তো একটাই ছিল, সেটাকে ভাগ করে আমরা দুটো ভাগ করে দিয়েছি। একদম তাই বলে দেশটা, মানে ভাষা কেন পরিবর্তন হবে? ভাষার একটা জায়গায় আমি একরকম ভাষা বললাম, আরেক জায়গায় আরেকটা বললাম। আমি আজকে ইংরেজি বলি, তাই বলে কি আমি ইংল্যান্ডের বাসিন্দা হয়ে গেলাম? তাই তো না, তা তো নয়। একদম পৃথিবীর বহু প্রান্তের মানুষ, এবং সবচেয়ে বেশি যে ভাষা বলা হয় সেটা ইংরেজি। কিন্তু তাই বলে সবাই তো ইংল্যান্ডের নয়, সেটা সবাই তো ব্রিটিশ নয়। তাহলে এখন প্রশ্ন উঠছে যে বাংলা বললেই কেন বাংলাদেশি বলা হচ্ছে? আসবো আপনার কাছে ম্যাডাম আরো একবার। কিন্তু স্বপন বাবু, এই বাঙালি হওয়াটা কি আজকের ভারতে অপরাধ বলে মনে হচ্ছে, নাকি বাংলা বলছো মানেই তুমি সন্দেহভাজন? এটাই কি নতুন জাতীয় দৃষ্টিভঙ্গি হয়ে উঠছে? কি মনে করেন? এটা যারা ভাবেন এটা তাদের অজ্ঞতা, এবং এদের জন্য করুণা হয়। এদের লেখাপড়া কিছুই নেই, কিছুই জানে না। যিনি বা যারা এইসব মন্তব্য করেন, এটা তাদের অজ্ঞতা। এটা ঠিক কি বলবো। এখন বাংলা ভাষা কথা বললে যদি কাউকে বাংলাদেশি বলা হয়, তাহলে তাকে কি শুধু অপমান করা হচ্ছে, বা তাকে কি শুধু ব্যঙ্গ করা হচ্ছে, নাকি সমগ্র জাতিকেই কোনো একভাবে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনি মনে করেন? একটা জিনিস স্পষ্ট করে বলতে গেলে বলতে হয়, বাঙালিদের মেধা, আমি এটা দাবি করব যে অন্যদের তুলনায় বোধহয় একটু বেশি। এই কারণে আমরা অনেকেরই ঈর্ষার পাত্র। একদম বারে বারে বাংলার উপর একটা আক্রমণ আসছে, এবং আমাদের দেশে
হিন্দি চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা মাঝে মাঝেই হচ্ছে। 1965 সালে, যদি আমার মেমোরি ফেল না করে থাকে, হিন্দিকে রাষ্ট্রভাষা করা একটা ঘটনার মতো চলছিল। তখন আমরা ছোট, নিজের ক্লাসে পড়ি। দক্ষিণ ভারতে এবং পশ্চিম বাংলা, ত্রিপুরায় ব্যাপক আন্দোলন হয়েছে। আমরাও ছাত্ররা বড় ক্লাসের ছাত্রদের, দাদাদের সঙ্গে মিছিলে হেঁটেছি। এরপরে আসামে তো অনেকবার হয়েছে। এই যে পশ্চিম বাংলার পুরুলিয়া জেলা, আজকের যে পুরুলিয়া, সেটা তো মানব একদম পৃথিবীর ইতিহাসে দীর্ঘস্থায়ী একটি ভাষা আন্দোলন, 1912 থেকে 1956। এই মানুষগুলোকে বাধ্য করা হয়েছে হিন্দিতে পড়তে, হিন্দি বলতে। দীর্ঘ আন্দোলনের পর পুরুলিয়া জেলা হলো, তারা বাংলা ভাষায়, মাতৃভাষায় লেখাপড়া ইত্যাদি করতে সুযোগ করে দেওয়া হলো। একদম আসলে শ্রী চৈতন্য, আবার আমি শুনলাম যে সিলেটি ভাষা নিয়েও একদম বিবাদ চলে হয়েছে। একদম এটা তো আমার মানে হাসি পেয়েছে যে আমি নিজেকে ত্রিপুরী বলতে ভালোবাসি, কারণ আমরা 5 পুরুষ ধরে উদয়পুরী আছি। কিন্তু আমরাও তো একটা জায়গা থেকে এসেছি। এখন সেই জায়গা নিয়ে আমার পূর্বপুরুষরা ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যাকুটে থাকে। এখন সিলেটে থাকতেন যারা, তারা তো বাঙালি। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অরিজিন কি? সিলেট। আমাদের ভারতের এক সময় শিক্ষামন্ত্রী ছিলেন ত্রিগুণা সেন, তিনি সিলেটের লোক। এছাড়া হাজার হাজার তো মানে উদাহরণ দেওয়া যায়। না সমরবাবু, এখানে কি এই যে সিলেটের কথা বলা হচ্ছে বা এই যে ব্যঙ্গ করা হচ্ছে, এখন বাংলা ভাষার তো অনেকগুলো মানে ভাগ রয়েছে অনেক জায়গায়। যেমন নোয়াখালী একরকম ভাবে বাংলা বলে, তো সেখানে চিটাগাং একরকম বাংলা বলে, সিলেট একরকম বাংলা বলে। এখন এই যে অ্যাকসেন্ট গুলো, বাংলা ভাষার সেই অ্যাকসেন্ট গুলো নিয়েও এখন অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তো প্রশ্ন হচ্ছে যে বাংলাকে ভাগ করার যে একটা ষড়যন্ত্র বা চক্রান্ত, সেটা যে বহুদিন ধরে স্বাধীনতার আগে থেকেও ছিল, স্বাধীনতার পরেও তো সেটা বিলীন হয়ে যায়নি বলে মনে হচ্ছে। এবং আজকে যখন আমরা এতটা ডিজিটালি এগিয়ে গেছি, বিজ্ঞান যখন এতটা অগ্রগতি করেছে, তখনও কি আমরা সেই একই জায়গায় আছি? এবং বাংলা বিদ্বেষের এটা একটা খুব একটা নগ্ন দিক বলে মনে হচ্ছে না? আমার তো তাই মনে হয় যে আমরা ডিজিটালে এগিয়েছি, মানসিক ভাবে বোধহয় এখন আগের জায়গায় রয়ে গেছি। আমি তাদের কথা বলছি যারা এই ধরনের কথা বলে। এবং সব ভাষারই তো কিছু কিছু উপভাষা থাকে। আমাদের যেমন সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা এরকম আছে, একটা আঞ্চলিকতার ব্যাপার আছে। অন্য ভাষাতেও তো এটা আছে। সবাই তো একরকম হিন্দি বলে না, একদম সবাই নিশ্চয়ই একরকম তামিল বলে না। এটা কিন্তু একটা বলার মতো, লেখার মতো একটা ভাষা সব ভাষারই থাকে। কথ্য ভাষা আলাদা হতেই পারে, কিন্তু হয়তো লেখার জন্য আলাদা হতেই পারে। ঠিক আসবো, এটা দুঃখজনক। একদম আসবো আপনার কাছে। আমি আরো একবার, ম্যাডাম, এই যে বাংলা ভাষা কথা বললেই কাউকে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী মনে করা হয়, তাহলে কি ভারতীয় নাগরিকত্বের সংজ্ঞা এবং মানে এখন ভাষার উপর নির্ভর করছে? মানে আমরা এটা কি ভাষাগত জাতি বিদ্বেষ হয়ে যাচ্ছে না? জাতি বিদ্বেষ তো কিছুটা দেখা দেয়, কারণ আমার মনে হয় কোনো ভাষাকে নাগরিকত্বের মাপকাঠি হতে পারে না, কোনো ভাষাই হতে পারে না। কারণ ভারতীয় সংবিধানে 22টি যে ভাষা আছে তার মধ্যে তো বাংলা অন্যতম। একদম। আর যেরকম ত্রিপুরা, আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, এইগুলোতে সবখানেই বাংলা ভাষায় কথা হচ্ছে। একদম।
এখন বিভিন্ন জায়গার ওই যেরকম উনি বললেন যে কথ্য ভাষা আর লিখিত ভাষা, বিভিন্ন জায়গার কিছু অ্যাকসেন্ট যেগুলো সেগুলো তো পরিবর্তন হয়। শুধু আমাদের দেশে কেন, বিদেশেও অ্যাকসেন্টের পরিবর্তনে, কথার পরিবর্তনে তাদের ভাষাটাই চেঞ্জ হয়ে যায় কিছু কিছু জায়গায়। আমি যদি বিভিন্ন দেশের ভাষা ধরি তাহলে তো তাই হয়। তাহলে এইটা নিয়ে আমি কেন আমার ভাষা বাংলা বলে আমি একজনকে, যেটা আমাদেরই দেশের ভাষা, তাকে আমি বাংলাদেশি বলে ইয়ে করব, যেহেতু একটা বিরোধ চলছে এখন, ছোট মোটা একটা কিছু চলছে, সেই জন্য। এখন অনুপ্রবেশের বিষয়টা টোটালি তো আলাদা বিষয়, কারণ অনুপ্রবেশ এমন একটা বিষয় যেটা আমার দেশের নিরাপত্তার জন্য অবশ্যই এটা একটা হুমকির বিষয় এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেটার আড়ালে আমি কোন একটি জাতিগোষ্ঠীকে, যেহেতু একই ভাষা, তাহলে তাকে তো আমি যদি টার্গেট করে তাহলে সেটা নিশ্চয়ই একটা জাতি বিদ্বেষী সেটা রূপান্তরিত হচ্ছে। কই আমরা তো আমাদের দেশের চারিদিকে যে দেশগুলো রয়েছে, আমরা যদি পশ্চিম দিকে দেখি তাহলে পাঞ্জাবে, সেখানে পাঞ্জাব রয়েছে পশ্চিম দিকে, এবং পাঞ্জাবের একটা অংশ তো পাকিস্তানে রয়েছে। তাহলে সেখানে এই পাঞ্জাবি ভাষা পাকিস্তানেও বলা হয়। তাহলে পাকিস্তানের পাঞ্জাবি যখন কেউ বলে, তাহলে তখন বা ভারতীয় পাঞ্জাবিদের তো আমরা বলি না যে পাকিস্তানি। ঠিক একইভাবে দক্ষিণ প্রান্তে যদি আমরা দেখি, তামিল ভাষা শ্রীলঙ্কায় বলা হয়। এখন সেখানে কেউ তামিল ভাষা বললে আমি তো বলি না সিনহলিজ বলছে, ওনাদের সিনহলিজ। তাহলে বাংলার সাথে এই বিভেদ কেন, বাংলার সাথে এই বিভাজন কেন? এটা কি মানে ইচ্ছাকৃত করা হচ্ছে বলে আপনারা মনে করেন? মানে এটা কি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে মনে করেন, মানে এইটার পেছনে করার পেছনে? বাংলা বললেই বাংলাদেশি, এটা একটা বিভ্রান্তিকর ধারণা, যা দূর করা আমাদের মানে এক্ষুনি দরকার। কারণ এটা চলতে থাকলে এটা একটা ওই মহামারীর মতন দেখা দেবে। একদম একদম। স্বপনবাবু, আপনি যারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে, তারা কি ভাষা বোঝে না, নাকি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে বলে আপনি মনে করেন? এটা কি কোনো ধরনের একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? এটা চক্রান্ত হতে পারে, এটা চক্রান্ত হতে পারে, কারণ অথবা এরা এত বেশি অজ্ঞ, এদের কোনো ধারণাই নেই এইসব কথা। এটা আমার মাথায় ঢোকে না যে এটা কি সব বলা হচ্ছে। ভাষা তো ম্যাডাম বলছিলেন যে 22টি ভাষা আমাদের সংবিধানে স্বীকৃত, এর বাইরেও বহু উপভাষা আছে। এখন অনুপ্রবেশ নিশ্চয়ই একটা রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থার পক্ষে খারাপ দিক, এটা হিতকর নয় আমাদের জন্য। কিন্তু কেউ বাংলায় কথা বললেই সে বাংলাদেশে অনুপ্রবেশকারী, এটা তো একটা ভয়ঙ্কর চক্রান্ত, ভয়ঙ্কর কথা। আপনারা 22টি ভাষার কথা বলছিলেন। ভারতবর্ষের যে প্রথম যে 17টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তার মধ্যে বাংলা ছিল, আর গত বছরই বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন ভারতের সংবিধানে যে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতি কি আজ তাহলে ব্যঙ্গর পাত্র হয়ে গেছে? এটা কি মানে এটাকে, বাংলা ভাষাকে ব্যঙ্গ করা, আমার দেশের কোনো একটি অংশকে বা অঙ্গকে ব্যঙ্গ করা হচ্ছে না? না, একটা কথা বুঝতে হবে যে এটা কিন্তু একজন ব্যক্তির কথা, যদিও তিনি ইম্পর্টেন্ট লোক, তিনি সাংসদ, তিনি আইন প্রণেতাদের একজন, তাকে খাটো করে দেখা যায় না তার কথাটাকে। কিন্তু সার্বিকভাবে ভারতবর্ষের সরকার বা অন্য অন্য রাজ্যগুলো মিলে বাংলাকে ব্যঙ্গ করছে এমনটা আমার মনে হয়। তবে বাঙালির প্রতি ঈর্ষা আছে। আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমরা গর্ব করে বলতে পারি, আমাদের কন্ট্রিবিউশন সবকিছুতে। যিনি বলেছেন তিনি আন্দামান সেলুলার জেলটা একটু ঘুরে আসুন, এখানে নামগুলো পড়ে আসুন। কার নাম? তিনি বিবেকানন্দকে চেনেন না, নেতাজি সুভাষচন্দ্রকে চেনেন না, জগদীশ বসুকে চেনেন না? বিশাল তালিকা, বাংলার মনীষী, বাংলার মেধা, বাংলার যে মনন চিন্তা, এগুলির সঙ্গে যারা প্রতিযোগিতায় টিকতে পারে না তারাই বাংলার সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলে বিভ্রান্তি করায়। ওকে,
ম্যাডাম, এই যে আপনি শিক্ষকতা করেছেন অনেক বছর, আর অবশ্যই আপনাকে যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখছে, একটি ইংরেজি মাধ্যম স্কুলে আপনি শিক্ষকতা করেছেন, সেখানে আপনি বাংলা পাঠ পড়াতেন। তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে ভারতের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা বা বাঙালির ইতিহাসের, স্বাধীনতার সংগ্রামীদের ইতিহাসের যথাযথ প্রতিনিধিত্ব আছে কি? মানে সেটা কি ঠিকভাবে হয়েছে? বাংলাকে কি শুধু মানে যেখানে বাংলা ভাষাভাষীরা আছেন সেখানে নয়, গোটা ভারতবর্ষের যেসব যে কমন সিলেবাস যেগুলো রয়েছে সেখানে সিবিএসসি বলুন, আইসিএসসি বলুন, তো সেই জায়গাগুলোতে বাংলার যে ইতিহাস বা বাঙালিদের ইতিহাস, বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস, সেটা কি প্রতিনিধিত্ব আছে যথেষ্ট? না, আমি দীর্ঘদিন পড়া মানে স্কুলে চাকরি করার ইয়েতে সুবাদে বলছি, ব্যক্তিগত অভিজ্ঞতা এটা আমার, যে টেক্সট বুক বা পাঠ্যক্রমে পশ্চিম ভারতের ইতিহাস বা মধ্য ভারতের রাজনীতি যতটা জায়গা পায়, বাংলার বিপ্লবীদের কথা বা বাংলার সমাজ সংস্কারকদের কথা ততটা কিন্তু গুরুত্ব পায় না। যেরকম নেতাজি সুভাষচন্দ্র বা রবীন্দ্রনাথের কথা ওঠে, কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার বা মাস্টারদা সূর্য সেন, তারপর আমার বিনয় বাদল দীনেশ, একদম এদের নাম কিন্তু খুব একটা বেশি আসে না, যেটা আসা দরকার ছিল। এদের তো ইয়ে কম নয়, অবদান অনেক বেশি, এদের নাম কিন্তু আসে না, যেটা আমরা অন্য জায়গার লোকেদেরটা বেশি পাই। তো সেই জায়গায় আমার মনে হয় এইগুলোকে কিছু বেশি ঢোকালে, যারা জানে না, অনেকেই জানে না হয়তো বাংলার মানে কতটা সমৃদ্ধ বাংলা ভাষা, সেই সম্বন্ধে, বা বাঙালিও বলবো কতটা সমৃদ্ধ আমরা, এটা অনেকেই জানে না হয়তো। আমি বলছি না, কারণ যারা সিলেবাস তৈরি করেন তাদের তো উচিত এইগুলো দেখা, সমস্ত জায়গার ব্যাপারটাই আসা। আর বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের সময় বা ভারতবর্ষের স্বাধীনতার সময় এই পর্যন্ত যতটা দূর পর্যন্ত যেতে পেরেছে, সেইটা কথা আমাদের আজকের প্রজন্মের জানা দরকার। অনেকেই আমরা জানি না, অনেকেই জানে না। প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা কে জানে? ক্ষুদিরাম বসুর কথা ওই একটা গানের মাধ্যমে জানে হয়তো যদি বাড়িতে আলোচনা হয়, তাও আমার মনে হয়। কি করেছিলেন ক্ষুদিরাম? আমার মনে হয় আমার প্রজন্মের, নতুন প্রজন্মের এরা সবাই জানে। তাহলে আমি যদি পাঠ্যক্রমে কিছুটা দিতে পারি, তাহলে মনে হয় বাচ্চাদের, ছোটদের আর একটু জানার বিষয় হবে। সেটা শুধু বাঙালি নয়, যে পাঠ্যক্রমে থাকলে যে কোনো জায়গার বাচ্চারাই এটা জানতে পারবে যে বাঙালি কারা, বাঙালির মূলটা কি, তারা কত দূর, মানে তাদেরকে আমরা কোন জায়গায় বসাতে পারি, সেইটা কি অবদান, আমাদের দেশ গঠনে কি অবদান, সেইটা অন্যরাও জানতে পারবে। প্রজন্ম বলতে তো শুধু বাঙালির, আমাদের প্রজন্মর কথা আমি বলবো না, আমি বলবো যে সমস্ত জায়গার। তো পাঠ্যক্রমে এটা যদি ঢোকানো হয়, তবে অটোমেটিক অন্যরাও জানতে পারবে। আর উনি যেটা বললেন যে সেলুলার জেনে যাক, সত্যি তো ওখানে গেলে বোঝা যায় তাদের লিস্টটা বড়। ঠিক, মানে এবং এই দেশের জন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামীরাও শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, বাঙালি সাহিত্যিক, বাঙালি বিজ্ঞানী, বাঙালি স্বাধীনতা সংগ্রামী, প্রত্যেকটা অংশের, সমাজের প্রত্যেকটা অংশের মানুষদের মধ্যে, অবদানের মধ্যে বাঙালিদের অবদান এখানে অস্বীকার করার মতো জায়গা নেই, যদি কেউ সেটাকে জেনে বুঝে অস্বীকার না করে বা স্বীকৃতি দিতে না চায়। এখন ভাষা বিদ্বেষ কি শিক্ষার অভাব নাকি সাংস্কৃতিক অসহিষ্ণুতার প্রকাশ? মানে এটা আপনার কি মনে হয়? এটা ভাষা বিদ্বেষ যে হচ্ছে, সেটা কি মানে আমার যেটা সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি অন্য সংস্কৃতিকে দূরে ঠেলার জন্য বা অন্য সংস্কৃতিকে নিচু দেখানোর জন্য বাংলা সংস্কৃতির সঙ্গে বা বাংলা ভাষার সঙ্গে এই বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে বলে মনে করেন? সেটা মানে কম্পারিজন করার জন্য তো কিছুটা তো থাকেই, যে কোনো, মানে এটা সাধারণ মানুষের ক্ষেত্রেও দেখো, যদি আমি মানে আমাকে তুলে ধরতে চাই, তোমাকে কিছুটা নামাবো, একদম তোমাকে কিছুটা নামিয়ে তবে না আমি ওপরে উঠবো। মানে আমি, আমার কিছু নেই তবু আমাকে জানানোর জন্য, বা আমার কিছু থাকলেও সেটা জানানোর জন্য তোমাকে আগে একটু থামিয়ে নেবো, যে তুমি থামো, আমি আগে যাব। তো সেই কথাটা আমার মনে হয় সেই জন্যই হয়তো কিছুটা
মানে ঠিক তার জন্য বেরিয়ে আসতে দেওয়া হচ্ছে না বাঙালির, যে বাঙালির সম্বন্ধে যেটা প্রকাশ করা দরকার, যেটা জানা দরকার আজকের প্রজন্মের, সেটা জানতে পারছে না। ওকে, সৌম্যবাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, মানে শিক্ষা ব্যবস্থায়, মানে ভারতবর্ষের যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আমরা সেন্ট্রালি বলি বা সেন্ট্রাল বোর্ড যেগুলো সেগুলো রয়েছে, বা ইভেন কি অন্যান্য রাজ্যেরও বোর্ডগুলো, সেখানে বাংলা ইতিহাস কতটা শেখানো হচ্ছে বা বাংলা ইতিহাসকে কতটা জায়গা করে দেওয়া হচ্ছে? সাহিত্যের ক্ষেত্রেও তো তাই, সাহিত্যের ক্ষেত্রেও তাই, বাংলা সাহিত্য কতটা দেওয়া হচ্ছে। ঠিক। সৌম্যবাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? না, মজার বিষয় হলো যে বাংলা উপন্যাস, বাংলা গল্প দিয়ে হিন্দি সিনেমা তৈরি হয় একদম, এবং সেই ছবি হিট করে, বা অন্যান্য ভাষাতেও হয়। তো যেটা বলছিলেন যে একটা প্রধান কারণ হয়তো ঈর্ষা, যে মেধায় বাঙালির সঙ্গে পারা যাচ্ছে। আর আমি নিজেও শিক্ষকতা করেছি 34 বছর, এটা আমিও লক্ষ্য করেছি যে আমাদের বইতেও তো ছোট ছোট ছেলে মেয়েদের যে পাঠ্য বই, ইতিহাসে বাংলার কথা কিন্তু আমরাও খুব বেশি বলিনি, অল্প করে। যেটা ম্যাডামও বলছিলেন যে ওই নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দ এই পর্যন্ত, কিন্তু আরো আরো যারা আছে, এটা তো ওটা বিশাল তালিকা। স্বাধীনতা আন্দোলন বলুন, সাহিত্য বলুন, বিজ্ঞান বলুন, হ্যাঁ, আমরা আর আমাদেরও কিছু যে দোষ নেই তা না, আমরাও কিন্তু চর্চাটা ইদানিং একেবারেই কম করি। আমাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে আমরা বেশ কিছুটা উদাসীন হয়ে গেছি। এটাও একটা কিন্তু ভবিষ্যতের পক্ষে আমাদের ক্ষতি হতে পারে। এটাও কিন্তু আমি অন্তত ফিল করি যে বাংলা বা এই কথাটা আমাদের শুনতে হয় যে আমার ছেলেটা তো ভালো বাংলা বলতে পারে না, এবং সেটা গর্বের সঙ্গে বলা হয়, আমাদের গর্বের সঙ্গে বলা হয়। এটা তো আমাদেরও একটা ব্যর্থতা আছে এর মধ্যে, কিন্তু গর্বের কোনো বিষয় নেই, বরং এটা খুব অপমানজনক যে আমি আমার মায়ের ভাষাটা জানি না, শুদ্ধ করে লিখতে পারি না, শুদ্ধ করে বলতে পারি না। এটা তো এর চেয়ে অপমানের আর কি হতে পারে? আমাদেরও আত্মবিশ্লেষণ করা দরকার। ঠিক। এখন যখন নতুন প্রজন্মের কথা উঠছে, ম্যাডাম, এই যে বাংলা বলছো মানেই তুমি বাংলাদেশী, এই যে একটা ন্যারেটিভ, এই যে একটা দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে জন্ম নিচ্ছে, সেটা এটা আজকের নতুন বিষয় নয়, এই মুহূর্তে হয়তো একটু প্রকোপটা বেশি, কিন্তু এই ভুল ধারণা কিভাবে নতুন প্রজন্মের পরিচয়কে প্রভাবিত করছে বলে আপনি মনে করেন? কেন আজ বাংলাভাষী ছাত্রছাত্রীরা দিল্লি বা অন্যান্য রাজ্যে গিয়ে পরিচয় লুকাতে বাধ্য হচ্ছে? অনেকেই তারা, এমনটা শোনা যায়, হিন্দিতে কথা বলছে যাতে কেউ না বোঝে। এখন তারা কি ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক? বাংলা বললেই কি সেখানে অনুপ্রবেশকারী বলে সন্দেহের চোখে দেখা হচ্ছে বা সন্দেহের চশমায় দেখা হচ্ছে? এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? বাংলা ভাষা যারা বলছে, যারা বিভিন্ন অন্যান্য রাজ্যে গিয়ে পড়াশোনা করছে, এখন তাদেরকে, এখন তারা যখন বাংলা বলছে, তখন মনে হচ্ছে যে না, বাংলা বললে বোধহয় আমাকে বাংলাদেশি ভাবা হবে, বাংলা বললে আমাকে হয়তো অনুপ্রবেশকারী ভাবা হবে, তার জন্য অন্য ভাষায় কথা বলছেন। তাহলে এখানে এটাকে তো বাংলাকে একটা মানে দ্বিতীয় নিজের ভাষাকে লুকোতে বাধ্য হচ্ছে। তার ফলে মানে ওর নিজের আইডেন্টিটিটাও হারিয়ে ফেলছে। আমি কে, আমি কোথাকার, আমি কোথা থেকে এলাম, এই যে আইডেন্টিটিটা, নিজের আইডেন্টিটিটাই নিজে হারিয়ে ফেলছে এই কারণেই। কিন্তু বাংলা বললেই আমি বাংলাদেশি কেন, সেটা কেন প্রশ্নটা কিন্তু কেউ করছে না।
কারণ প্রথম থেকে ওকে মানে এই ব্যাপারটাই ও বুঝতে পারছে না, বা আজকের প্রজন্ম, যে তুমি তোমার মাতৃভাষা যেটা সেটা তোমার। আজকে কারোর সাথে কথা বলতে হলে আমি তার সঙ্গে তার ভাষায় হয়তো কথা বলবো, কিন্তু তার মানে এই নয় যে আমি আমাকে পরিবর্তন করে ফেলবো। আমি সেটা নই, যেটা নই আমি সেটা নিজেকে তৈরি করতে চেষ্টা করব। এই যে ব্যাপারটা, কেউ আমার ভাষা যদি না বোঝে, আমি যদি তার ভাষাটা বুঝি বা বলতে পারি, তাহলে তার সঙ্গে কথোপকথন আমি সেই ভাষাটা বললাম। তার মানে এটা নয় যে আমার মায়ের ভাষা বা আমার যেটা মাতৃভাষা সেই ভাষাকে আমি খাটো করে দেখলাম বা সেটাকে ভুলে যাওয়ার চেষ্টাই করলাম। সেখানে যেটা স্বপনবাবু বলছিলেন যে আত্মবিশ্লেষণ তো আমাদেরও করা উচিত, সেই জায়গাটাতে মানে কোথায় কে দায়ী হচ্ছে? মানে সেটা কি সত্যি বাঙালি নিজেই দায়ী, বাঙালি নিজের ভাষাটাকে মানে সবার উপরে রাখতে পারছে না এর জন্য? কিছুটা তো আমরা তাই, আমার তো মনে হয় আমরা তাই করছি, কারণ আমি আমাকে পিছিয়ে নিচ্ছি। আমার ভাষা যতটা সমৃদ্ধ সেটাকে আমি বোঝাতে যাচ্ছি। আমি বলতে আমি কিন্তু এই প্রজন্মের কথা বলবো, কারণ এখন দায়িত্ব এই প্রজন্মের, আমাদের দায়িত্ব সেরেছে, এখন এই দায়িত্বটা এই প্রজন্মের। এই প্রজন্ম যদি নিজেরা না বোঝাতে পারে যে আমার ভাষার কতটা সমৃদ্ধ, আমার ভাষা কোথায় আছে, কত মানে এটা দিয়ে আমি কোথায় নিয়ে যেতে পারি, আমাকে কোথায় নিতে পারে, তাহলে তো এটার কিছুটা আমার দোষ। আর আমি আমাকে দোষী করবো এইভাবে যে আমি হয়তো তাকে সেইভাবে শেখাতে পারিনি। আমি মা, আমি একজন গার্জিয়ান, আমি একজন শিক্ষিকা, আমি হয়তো তাকে সেই শিক্ষাটা দিতে পারিনি যে তোমার ভাষার ওপরে কোনো ভাষা নেই। আজকে আমি অন্য ভাষায় যখন কথা বলি আমি কিন্তু চিন্তা করি আমার ভাষাতেই, আমি যে কথাটা বলবো সেটা মাথায় কিন্তু আমার থাকবে আমার ভাষাটা, সেটাকে তারপর আমি ট্রান্সলেট করে নেব, করে তারপর আমি অনুবাদ করে তারপরে বলছি। সেইটা এখন নতুন ভাষা হয়তো আমি ভালো পারি, সেটা আমি বলতে পারলাম। আজকে আমি হিন্দি ধরি, হিন্দিটা আমি ভালো বলতে পারি, কিন্তু আমার ভেতরে কিন্তু আমার মাতৃভাষাটা থাকবে। তো আমি সেটাকে যদি প্রকাশ না করতে পারি ঠিক করে, তাহলে দোষটা তো আমি প্রজন্মের বলছি ঠিকই, কিন্তু আমরাও এড়াতে পারি না, আমরাও দায় এড়াতে পারি না। আমরা যারা আগের প্রজন্মের বা আমরা যারা নতুন প্রজন্মকে আমরা হয়তো সেই শিক্ষাটা দিতে পারিনি। কারণ এই যে আজকাল অনেক সময় আজকের প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলা বলাটা আনস্মার্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেখানে যে কোনো পাবলিক প্লেসে অন্য ভাষা বলাটা একটা কুল ব্যাপার, স্মার্ট ব্যাপার। বাংলা বললে সে গেঁয়ো, সে আলু ভর্তা হয়ে যাচ্ছে। আর সেখানে যখন লোকালয়ে এসে যখন অন্য ভাষা বলছে সে তখন পিৎজা বার্গার হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটাও কিন্তু অনেকটা আমাদেরই ভাবতে হবে। সোমবাবু, আপনার কি মনে হয় এই যে যারা ছাত্রছাত্রীরা বা যারা ভিন্ন রাজ্যে পড়াশোনা করছে, অনেকেই এই ভাষাটাকে, নিজের ভাষাটাকে সেখানে, এখন বলবেন যে দক্ষিণ ভারতে যদি কেউ বাংলা বলে তাহলে কি করে হবে, তার ভাষাটা কেউ জানবে না, কিন্তু তার জন্য সেই নিজের ভাষাকে নিয়ে একটা অপমান বোধ বা লজ্জাবোধ পাওয়াটা, এটা আপনি কিভাবে দেখছেন? না, অপমান বোধ তো হওয়াটা উচিত। এটা যে আত্মসম্মান যদি আমাদের থাকে, আর কেউ যদি আমার মায়ের ভাষাকে অবজ্ঞা করে, আমার অপমানিত হওয়া উচিত। কিন্তু আমরা হচ্ছি কি? আমরা তো ওই যে বলছিলাম যে আমরা মনে করি যে আমি ইংরেজিতে কথা বলতে পারলে লোকে আমাকে শিক্ষিত মনে করবে, বা হিন্দিতে কথা বলতে পারলে একটু ইজ্জতবান, এরকম একটা হীনমন্যতা যে আমাদের নেই তা সংখ্যায় কম হলেও ওটা আছে। আর এই প্রজন্মের ছেলে মেয়েরা তো এখন নতুন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় এটা আমার মনে হয় বিশেষ করে যে বেসরকারি স্কুলগুলি আছে আমাদের রাজ্যে, ধরুন সিবিএসই বা আইসিএসসি বোর্ডের যে স্কুলগুলো আছে, অনেকগুলো বেসরকারি, বেশিরভাগ বেসরকারি স্কুলেই বাংলা পড়ানো হয় না। এই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে আমার রাজ্যে তুমি স্কুল করবে, ব্যবসা করবে, ব্যবসাই চলছে তো টাকার বিনিময়ে স্কুল খুলছে, পড়াচ্ছে, তো তোমাকে সেখানে বাংলা পড়াতে হবে, উপজাতিদের জন্য কম পড়াতে হবে, এইটা করা দরকার। আর আমাদেরও দায় নেই, এটা ঠিক না, আমরাও
বোধহয় আমাদের ছেলে মেয়েদের সেভাবে বোঝাতে পারেনি যে মাতৃভাষার গুরুত্ব কতটা বা বাংলা ভাষার গুরুত্ব কতটা, তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা কি ভুলে যাচ্ছি? এটা আমার তো মানে ভয় হয় যে বাংলা ভাষাটা থাকবে কিনা। যেভাবে আমরা ধাবিত হচ্ছি ইংরেজি মাধ্যমের দিকে, হ্যাঁ ইংরেজিতে অবশ্যই পড়তে হবে, কেরিয়ার গড়ার জন্য ইংরেজি জানতেই হবে, কিন্তু এই জন্য আমি বাংলা জানবো না, এটা শোভনবাবু, আমরা যেভাবে আপনি যখন আত্মবিশ্লেষণের কথা বলছিলেন, আমরা যেভাবে আমাদের জীবনের ছোট ছোট আঙ্গিনায় বাংলাকে অবজ্ঞা করছি, সেটা আমার শুধু একটা ইন্টারেস্টের ব্যাপার, আকর্ষণের ব্যাপার হোক বা অন্য কিছু জেনে বা না বুঝে আমরা করছি। এই ধরুন কিছুদিনের মধ্যে শারদ উৎসব আসছে, আমার শারদ উৎসবে দেখবেন যখন পুজোর দিনগুলোতে হয়তো মাইকে কিছুটা বাংলা গান বাজে, কিন্তু একটু যদি আমরা প্রত্যন্ত এলাকায় যাই, আপনি দেখবেন মাইকে সেখানে অন্য ভাষার গান বাজছে আমার দুর্গা মায়ের মণ্ডপে। আবার যখন আপনি ভাসানের দিকে তাকাবেন, তখন দেখবেন যে আমি আনন্দ করার জন্য বেছে নিচ্ছি এমন কিছু গান বা এমন কিছু সঙ্গীত যেগুলো আমার সংস্কৃতির সঙ্গে কোনো দূর তার কোনো সম্পর্ক নেই। তো সেখানে তো আমি নিজেই আমার সংস্কৃতি, আমার ভাষা, সেটা তাকে দূরে ঠেলে দিচ্ছি। আমি সেটাই বলতে চাইছি, আমরা নিজেরাই তো এইগুলো করছি। এই যে দুর্গাপূজার ভাসানে যে সমস্ত গান বাজানো হয়, এটা কোনোভাবে আমাদের সংস্কৃতির সঙ্গে মেলে না, মিলতে পারে না। এটা মানে এটা ভিন্ন সংস্কৃতি, এবং যেটা আমরা নিচ্ছি সেটা যে খুব উন্নত তাও না। এমন যদি হতো যে হ্যাঁ এটা আমার থেকে উন্নত সংস্কৃতি, হ্যাঁ নিশ্চয়ই স্বাগত জানাতাম। এবং খুব কুরুচিপূর্ণ এটা সুর, কুরুচিপূর্ণ শব্দ চয়নে যেসব গান হয়, শুধুমাত্র তা বোঝা যায় আর কিছু বোঝা যায় না। এটার জন্য তো আমরাই দেই। এছাড়াও দেখবেন যে মানে যেটা আমাকে খুব পীড়া দেয়, আমি লোকাল পত্রিকাগুলি পড়লে আমার মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় যে সেন্টেন্সটা ঠিক হচ্ছে না, বাংলা বাক্যটা শুদ্ধ করে লিখতে পারছে না। তারপরে নিজেরা আমরা কথা বলতে বলতে আমি আজকে এটা করব, কেন কি আমি তো এই শব্দগুলি তো আমরা ব্যবহার করি। আমরা এটা খুব বাহাদুরি মনে করি যে কথা বলার সময় দু চারটে হিন্দি শব্দ বা অন্য কোনো শব্দ ব্যবহার করলাম, এগুলো তো আছেই সমস্যা। ঠিক। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বাঙালিরা কখনোই অন্য সংস্কৃতির সাথে আমাদের বৈরিতা ছিল না। এটা কখনো আমাদের পূর্বপুরুষরা বা যারা আমাদের সমাজ সংস্কারকরা, ওনারা কখনো অন্য কোনো সংস্কৃতির সঙ্গে বা অন্য কোনো ভাষার সঙ্গে বৈরিতা রেখেছেন কিনা আমার ঠিক জানা নেই। তবে আমার সংস্কৃতিকে ছোট করে দেখার পাঠও কিন্তু ওনারা আমাদের শিখিয়ে যাননি। তাহলে আমরা বাঙালিরা কিভাবে আমরা এইভাবে বিচ্যুতি হলো আমাদের এই যে আজ বসে টিভির পর্দায় বসে আত্মবিশ্লেষণ করতে হচ্ছে, এটা কেন হয়ে গেল? এটা কি বাংলার একটা ষড়যন্ত্র? আপনি যেটা বলছেন চক্রান্ত, সেই চক্রান্তে কি বাঙালি ফাঁদে পা দিল? বাংলা নিজেই বাংলা বলতে ভুলে যাচ্ছে, এবং তার জন্য কি আজ কেউ সাহস করছে যে বাংলা বললেই অনুপ্রবেশকারী বলা হচ্ছে, যে বাংলা বলা অনুপ্রবেশকারী না বাংলা বললেই অনুপ্রবেশকারী? এটা নিয়ে একটা এখন মানে সংশয় সৃষ্টি হচ্ছে। এটা তো খুব সাংঘাতিক কথা যে বাংলা বললেই অনুপ্রবেশকারী। এটা আর আমাদের উদারতাও বেশি। আমরা এই ভারতের মহামানবের সাগর তীরে মিলিবে মেলাবে এটা যতটা নিয়েছি, কিন্তু মোদের গরব মোদের আশা আমনি বাংলা ভাষা এটা বোধহয় নেই। এই জায়গাটাতে আমাদের বোধহয় একটা বিচ্যুতি বা ত্রুটি রয়েছে। এখন কথা হচ্ছে যে এটা একটা খুব বড় প্রশ্ন এখন, যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে কি। এটা কিন্তু এর জন্য কিন্তু আমাদের
দায় আমরা এড়াতে পারি। আমাদের ভাবতে হবে এবং ভাবতে হবে, চেষ্টা করতে হবে যাতে কোনোভাবেই আমাদের ভাষা আমি তো মাঝে মাঝে একদম ব্যক্তিগত আলাপচারিতায় কাউকে কাউকে বলি যে তামিলরা না থাকলে বোধহয় বাংলা ভাষা তো উঠেই যেত। ওদের ভয়ে কিন্তু ওদের কিন্তু স্বাভিমান যেটা সেটা কিন্তু সাংঘাতিক। আমাদের এই যে স্বাভিমানটা আমাদের একটু অভাব রয়েছে। অভাব রয়েছে। ঠিক, আসবো আপনার কাছে আরেকবার। ম্যাডাম, বাঙালিরা শিক্ষিত, সাংস্কৃতিক মানে জগতেও মানে খুব বেশি উন্নত এবং বুদ্ধিজীবী, তবু কেন ভাষা ও জাতিসত্তার উপর যখন মানে হামলার এই সময়টাতে বাঙালি সমাজ কিভাবে মানে সামগ্রিকভাবে নীরব থাকে, মানে কোন ধরনের সামগ্রিকভাবে কেন আওয়াজ হয় না? এটা একটু আগে যেটা শোভনবাবু বলছিলেন, তামিলের কথা বলছেন, তামিল ভাষা যদি না থাকতো তাহলে বাংলা উঠে যেত। উনি ইনডাইরেক্টলি সেটা বলেছেন যে তামিলই হয়তো অনেক কিছু তাদের স্বাভিমান বজায় রেখেছে বলে বাংলাকেও এখনো সেরকম ভাবে করা হয়নি, না হলে হয়তো বাংলাকে আরো বেশি আগেই চেপে দেওয়া হতো। তো এখানে বাঙালি সমাজ সামগ্রিকভাবে নীরব থাকে কেন, জেগে উঠতে পারে না কেন? এটা কি বাঙালিদের মানে কোনো একটা জায়গায় কি বলবো আমরা, উইক পয়েন্ট বলবো? উইক পয়েন্ট, হ্যাঁ নিশ্চয়ই একটা, কিন্তু আবার নয়ও, কারণ বাঙালি জানে যে ঝামেলায় যাব না, নিজেরা নিজেদের মধ্যে থাকে। আমরা জানি আমরা উপরে, এইটা একটা ধারণা বাঙালির, যে আমি তো জানি আমি অনেক উপরে। এই যে গর্বের ব্যাপারটা, এটাকে যে টিকিয়ে রাখতে হবে সেই ব্যাপারটা জানে না, জানে না বা ভুলে গেছে। মানে আমাকে আমার ভাষাটাকে টিকিয়ে রাখতে হবে, আমার ভাষার বিরুদ্ধে কেউ বলবে না, আমার ভাষা সবার ওপরে, এইটা বলার ক্ষমতা কিন্তু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। আমি চুপ করে থাকি, কেন আমি চুপ করে থাকবো? ঠিক, কোনো এখন এই যে বিভিন্ন ভাবে বাঙালিকে দুটো জিনিস হচ্ছে, বাংলা ভাষা বললেই বাংলাদেশি ভাবা হচ্ছে, আবার বাংলা ভাষা বললে বাংলাদেশি অনুপ্রবেশকারীও ভাবা হচ্ছে। কিন্তু সেই অর্থে কি প্রতিবাদ বা সেই অর্থে কি আমার কোনো অন্যভাবে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতে হবে না, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে হবে না, কিন্তু শুধু যে আমি আমার ভাষাকে সম্মান জানানোর জন্য আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে অনেক কিছু দেখি, কিন্তু ছোট্ট সামাজিক মাধ্যমে সবাই নিজের যে ছোট্ট করে যে না আমি আমার ভাষাকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, সেই জায়গাটাও আমরা বলতে শুনছি না। মানে সামগ্রিকভাবে একটা নীরবতা আমরা লক্ষ্য করছি। মানে এটা একটা হতে পারে যেটা মানে ভুল একটা কথা কেউ বলেছে, এটা ভুল কথা। বাংলা বললে অনুপ্রবেশকারী, সেটা ভুল কথা। যে একজন বলেছে বা দুজন বলেছে, বাঙালি সেটাকে পাত্তা দিচ্ছে না। চলো আমরা তো জানি আমরা কোথায়। এই ধারণাটাও কিছুটাও ভুল, আবার কিছুটাও ঠিক আছে। ভুল হলো আমি জানি বলেই আমি চুপ করে থাকবো, আমি কিছু করব না, সেটাও ঠিক নয়। আবার অন্যরা আরো বেশি ছায়া পাচ্ছে। এখন উনি যেটা বলেছেন যে একজন বলেছেন বা দুজন বলেছেন, এটা মানে তার অজ্ঞতা, যে এটা বলেছে তার অজ্ঞতা, এটা বাঙালির অজ্ঞতা নয়। সুতরাং বাঙালি তো অনেক বেশি মেধার লোক, তারা ধরে নিয়েছে যে তার অজ্ঞতার কথা সে বলে। বোকারা তো অনেক কথাই বলে, বলুক। ওকে, আমি সেখানে বেশি কোনো জবাব দিতে যাব না। ওকে, সম্ভবত এই যে বাঙালিরা যদি এতটাই সচেতন হয়, তাহলে কেন তারা এই বিদ্বেষের বিরুদ্ধে সাংগঠনিক প্রতিবাদ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে? মানে ভাষা সংরক্ষণে সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনগুলোর কি ধরনের ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা বোধহয় খুব সচেতন নই। আচ্ছা, আপনি বলছিলেন একটু আগে যে ফেসবুকে আমরা কত বিষয় নিয়ে আলোচনা করি, সোশ্যাল মিডিয়াতে। আমার চোখে বাংলা ভাষা নিয়ে একটা কথাও হয়নি এখন পর্যন্ত, চোখে পড়েনি। এটা আর আমাদের মধ্যে একটু আত্মতুষ্টিও আছে যে আমাদের এত ধনী মানে রিচ ল্যাঙ্গুয়েজ বাংলা, এইটাকে একজন দুজনের কথায় কি আসে যায়, এই আত্মতুষ্টিও বোধহয় আমাদের ক্ষতি করতে পারে। আমাদের বাঙালিরা কি নিজেদের এই সাংস্কৃতিক অহংকারে ডুবে থেকেছে বলেই আজ এভাবে অপমানিত হচ্ছে? হ্যাঁ, কিছুটা নিশ্চয়ই। আমরা প্রতিবাদ করি না। আজকে তামিলনাড়ুতে তো ঢুকতে পারে না, ওখানে তো প্রতিবাদ হয়, ভয়ঙ্কর হয়। কত কত তামিল ছেলে আত্মাহুতি দিয়েছে তাদের ভাষার জন্য।
আসামে শুধু 19 মে তো 11 জন, তারপরে আসামে মারা গেছে ভাষার জন্য। তো ওরা যেই ভাষাটার জন্য তাদের যে দরদ, সেটা বাকি যে বাঙালিরা আছি ভারতবর্ষে, আমরা কি ভাষার জন্য লড়াই করেছি? করতে হয়নি, কারণ আমরা তো প্রথম থেকে সংবিধান স্বীকৃত একটা ভাষা, যার ফলে লড়াই করতে হয়নি। আর একটা আত্মতুষ্টিতে আমরা ভুগেছি যে আমাদের এত রিচ আমাদের ভাষা, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই আত্মতুষ্টিতে থাকাটা বোধ হয় আমাদের পক্ষে ক্ষতির কারণ হতে পারে। স্বপনবাবু, আপনি বহু বছর ধরে সাংবাদিকতা করছেন। এখন বাঙালির নিজেদের রাজনৈতিকভাবে দুর্বল করে নিজেরাই রেখেছে বা বাঙালিকে দুর্বল করে রাখা হয়েছে, আপনি কোন উক্তিটাতে বিশ্বাস করেন? আমাদের একটা সমস্যা হলো আমরা সবকিছুতে রাজনীতি টেনে আনি, এটাই আমাদের একটা বড় বিপদ। আমার তো মনে হয় যে রাজনীতিতে জড়িয়ে পড়ি কিনা এই ভয়েই আমরা বাংলা নিয়ে কিছু লিখছি। এই জায়গাটাতে আমাদের রাজনৈতিক দল মতের অনেক ঊর্ধ্বে উঠে একসঙ্গে আমাদের বলতে হবে আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এটাকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। এর সঙ্গে কোনো রাজনীতি নেই, কোনো অন্য কোনো বিষয় নেই। এই জায়গাটা হলো প্রধান। আর কোনোভাবেই যাতে এই বিষয়টার সঙ্গে রাজনীতিটা না জড়ায়, তাহলে কিন্তু আমরা হেরে যাব। একদম। আমার ধারণা। একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে ম্যাডাম আপনার কাছে আসি। আপনি শিক্ষকতা করেছেন বহু বছর, অনেক ছেলে মেয়েরা আজ আপনার যারা ছাত্রছাত্রী গোটা বিশ্বে ছড়িয়ে আছে, হয়তো তাদের কাছে বাংলা নিয়ে আপনার কি বার্তা থাকবে? নিজের ভাষা নিয়ে তারা হয়তো যে যার জীবনে আছে, হয়তো বা জীবনের আজকাল ইঁদুর দৌড়ে আমরা সবাই এতটাই ব্যস্ত, অনেকেই এইসব জিনিসগুলো ভাববারও সময় পায় না। যে হয়তো আমেরিকা আছে, যে হয়তো লন্ডন আছে, যে হয়তো অস্ট্রেলিয়া আছে, যে হয়তো জার্মানি আছে, সে হয়তো ভাববারও সময় পায় না আমার বাংলা নিয়ে কি হচ্ছে। কারণ সেখানে তারা হয়তো সারাদিনে বাংলা বলার জন্য হয়তো বাড়ির পরিবারের মানুষ যদি না থাকে তাহলে সেটা হয়তো বলতে পারেন না। তাদের জন্য আপনার কি বার্তা থাকবে যে বাংলা ভাষাকে কোথায় তারা নিয়ে যাবে এবং বিদেশে বসে বাংলার জন্য তারা কি করবে? বাংলা সম্বন্ধে তাদের গর্ববোধ করতে হবে, এটা তো প্রথম, যে আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, এটা নিয়েই গর্ব করতে হবে প্রথম। এটাই প্রথম থেকে আমরা শেখাই বাচ্চাদের, তাই তো? আর এটা তো কোনো প্রতিযোগিতার বিষয় না যে অন্যদের সঙ্গে আমি একটা প্রতিযোগিতা করলাম, আমার ভাষা এই, আমার তোমার ভাষা খারাপ, আমার ভাষা ভালো, এটা বলে কোনো ব্যাপার না। কিন্তু এটাকে আমি সংযোগের বিষয়, একটা আমি যোগাযোগের জন্য আমি এই ভাষা ব্যবহার করব। বিভিন্ন ভাষা বিভিন্ন জায়গায় গিয়ে আমায় শিখতে হয় সংযোগের জন্য, কিন্তু আমি আমার ভাষাটাকেও কোথাও জায়গা দিতে হবে। যেরকম আমি আমার ভাষায় লোককে মানে কিছু বোঝানোর চেষ্টা, কিছু বলার চেষ্টা, কিছু শেখানোর চেষ্টা, আমার ভাষাটা অন্য একজনকে শেখানোর চেষ্টা, সেটা আমাকে করতে হবে। হ্যাঁ, আমি বাইরে চাকরি করছি বলে আমি এটা করতে পারবো না, আমি ওদের ভাষা শিখছি। হ্যাঁ, তাহলে আমার ভাষা শেখাতে হবে। তোমার জানা আছে হয়তো, মানে ভারতবর্ষে আমি বলছি, বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে বা যে কোনো এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে ভাষা দিবস পালন হয়। একদম। তো কেন হয়? বিভিন্ন ভাষার লোকই তো ওখানে আছে, বাঙালিরা কিন্তু ভাষা দিবস পালন করে, এবং এইখানে তারা তাদের মতন করে প্রোগ্রাম করে, গান নাচ সব বাংলায়। তো এইটা তো একটা জিনিস গর্বের বিষয় আমাদের। আমার মনে হয় ভাষা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পালন হচ্ছে, তো এটাই নিজের ভাষা নিয়ে গর্ব করতে হবে। সৌরভ, আপনার কি মনে হয়, যারা ধরুন আজ আমি যেখানে বাংলা বলয়, যেখানে বাংলা মানুষ রয়েছে, পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, আসাম বলুন, যেখানে বাংলা প্রচুর ভাষাভাষী আছে সেখানে অন্যরকম, কিন্তু যেখানে বাংলা বলার মতো লোক কম, যেখানে হয়তো গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব বাঙালিরা ছড়িয়ে আছে, তাদের কাছে কি বার্তা পৌঁছতে চাইছেন আপনি এই মুহূর্তে? না, আমার আবেদন থাকবে যে বাংলা ভাষাটা অন্যান্য ভাষার মানুষকেও জানান, ওরাও জানুক যে এই ভাষার ঐতিহ্য মাধুর্য বা এবং ভাষার যে মাধুর্য বা এই ভাষার যে সাহিত্য, এগুলো এখন
এটা তো ঘটনা যে বিশ্বের শিক্ষিত মানুষ রবীন্দ্রনাথকে জানেন, চেনেন। হ্যাঁ, নজরুল ইসলামকে অনেকেই চেনেন, শরৎচন্দ্রকে অনেকেই জানেন, নেতাজি সুভাষচন্দ্রকে জানেন পৃথিবীর অনেক মানুষ, স্বামী বিবেকানন্দকে অনেকেই চেনেন। এইটা বোঝাতে হবে যে এরা সবাই কিন্তু বাংলায় কথা বলতো, একদম বাংলা ভাষা এবং সংস্কৃতিকে তারা উপরে তুলতে চেষ্টা করেছে এবং নোবেল এসেছে। আমাদের 3 জন বাঙালি নোবেল পেয়েছে। একদম এগুলি তো মানুষকে জানাতে হবে, আমাদের কিছু দায় আছে। অসংখ্য ধন্যবাদ শোভন বাবু আজ সঙ্গে থাকার জন্য অনুষ্ঠানে। আপনারা সুন্দরভাবে আলোচনা করলেন এবং আরো গভীরে গিয়ে আমাদের এই আত্মবিশ্লেষণ করতে হবে এবং যারা বাংলাকে আজ বাংলাদেশি বলে ভাবছেন বা অনুপ্রবেশকারী বলে তকমা দিতে চাইছেন, তাদের জন্য আপনারা যে বার্তা রাখলেন নিশ্চয়ই সেটা অনেকটা দূর পৌঁছবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনার সঙ্গে সময় দিলেন এবং যে কথাগুলো আপনারা বলছিলেন সেগুলো সবার আমাদের ভাববা উচিত। আবার নতুন করে ভাবতে হবে, বাঙালিকে আত্মবিশ্লেষণ করতে হবে এবং তারপর অবশ্যই সবার উপরে আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বাংলার অপমান মানে কাদের অপমান জানেন? বাংলার অপমান মানে রবীন্দ্রনাথের অপমান, নেতাজির অপমান, বিবেকানন্দের অপমান, জ্ঞান চর্চা, শিল্প, বিপ্লব ও চিন্তার অপমান, এমনকি ভারতবর্ষের বহুত্ববাদের অপমান। তাই আমাদের প্রশ্ন, কেন বারবার বাংলা ভাষা বললেই মানুষকে বাংলাদেশি বলা হয়? কেন রাষ্ট্রের শীর্ষ রাজনীতিবিদরা প্রকাশ্যে বাংলা ভাষাকে অস্বীকার করেন? কেন প্রশাসন ভাষাভিত্তিক বিদ্বেষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না? বাংলাকে আজ কেন কোণঠাসা করা হচ্ছে? যে ভারতে 22টি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেয়, সেই ভারতে কি আজ এক একটি ভাষার বিরুদ্ধে মৌন বিদ্বেষ লালন করছে? বাংলা ভাষাকে কোনোভাবেই বাংলাদেশি ভাষা নয়, বরং ভারতের সাংবিধান স্বীকৃত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ভাষা, যার সাংস্কৃতিক, সাহিত্যিক ও রাজনৈতিক গুরুত্ব ভারতবর্ষের গঠনে অমূল্য। তাই বাংলা ভাষার অসম্মান মানেই ভারতের সাংবিধানিক কাঠামোর অবমাননা। আর বাংলা ভাষার প্রতি এমন বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।